হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা কি করবো? আজ আমরা করবো মধ্যশিক্ষা পর্ষদের ফিজিক্যাল সায়েন্সের যে প্রথম যে স্কুলটা আছে তার সলিউশন। দেখা যাক কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। রয়েছে যে কি বলা আছে, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? তাহলে আমরা কি জানি পিভি সমান কি হয়? পিভি সমান কি হয়? এনআরটি। পিভি সমান কি হয়? এনআরটি। আচ্ছা, এক মূলের ক্ষেত্রে কত হয় লিটার? 22.4 লিটার। তাহলে এন এর ভ্যালু এক মোলের ক্ষেত্রে কত হয়? 22.4 লিটার। 22.4 লিটার, ঠিক আছে। কিন্তু এখানে কত বলা আছে? এখানে বলা আছে 11.2। তাহলে 11.2 তার মানে এর অর্ধেক, মানে এন এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 1/2। এন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1/2। মানে পিভি সমান হচ্ছে 1/2 আরটি, মানে এটা কত হয়ে যাচ্ছে? 0.5 আরটি। মানে অপশন এ হয়ে যাচ্ছে, সরি অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, 0.5 আরটি। তারপরে কোশ্চেন কি বলেছে যে প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্র? ভি বনাম টি লেখচিত্র কি? মূলবিন্দুগামী। তাহলে কি হয়ে যাচ্ছে? অপশন এ হয়ে যাবে। দেখো অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। তারপর কি বলেছে যে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান বেশি? কোন গ্যাসের অবদান বেশি আমরা সবাই জানি কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। তারপরে 1.4 কি বলেছে? প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ শনাক্ত ন্যূনতম হওয়ার জন্য কি হচ্ছে আমরা বিভিন্ন কাজ ব্যবহার করি? আমরা বিভিন্ন কাজে কিসে ব্যবহার করি? অপশন ডি হয়ে যাবে ইনভার। আমরা ইনভার ব্যবহার করে থাকি। তাহলে অপশন ডি হয়ে যাবে, এখানে করে নেবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে প্রদত্ত তরঙ্গ দৈর্ঘ্যর সবথেকে বেশি কার? সবথেকে বেশি হচ্ছে অবলোহিত রশ্মি। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার থেকে সবথেকে বেশি কার হচ্ছে? অবলোহিত রশ্মি। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর বলা আছে যে একটি পাতলা উত্তর লেন্সের 2f দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? সেটা অবভিয়াসলি কী হবে? সদ হবে এবং কি হবে? অবশীর্ষ হবে, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, সদ আর হচ্ছে অবশীর্ষ। 1.7 কি বলেছে দেখো, যে কোনো পরিবারের মধ্যে 2 মিনিট, আচ্ছা এটাকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত হচ্ছে? 2 × 60। আচ্ছা, কি বলেছে কিউ এর ভ্যালু কত বলা আছে? কিউ এর বলা আছে 120 কুলম্ব, ঠিক আছে। তাহলে এখান থেকে আয়ের ভ্যালু, তাহলে কিউ সমান কি হয়? কিউ সমান আইটি। তাহলে আই সমান কি হয়ে যাচ্ছে? আয়ের ভ্যালু আমাকে বের করতে বলেছে, আই সমান কি হয়ে যাচ্ছে? কিউ আইটি। তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে কত? 120। আর টাইম আমরা কত হচ্ছে? 2 × 60, তার মানে এখানেও তো আসছে 120। তার মানে কি হয়ে যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। এখানে অপশন নেই। যদি এটা 12 হতো তাহলে হতো 0.1 অ্যাম্পিয়ার। যেহেতু এখানে কত বলা আছে? 120 কুলম্ব, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তারপরে কি বলছে যে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কতগুলো হয়? শ্রেণীর সংখ্যা হয় 18টি, মানে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে যে পরিবাহীর রোধ আর বলেছে যে পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় যদি টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ বলছে প্রবাহমাত্রার সাথে কি সাথে সম্পর্কিত? তার প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক, মানে এই সমানুপাত হচ্ছে আই স্কোয়ার। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, এই সমানুপাত হচ্ছে আই স্কোয়ার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো কি? এটা হচ্ছে ইলেকট্রন কণা স্রোত। আমরা সবাই জানি বিটা রশ্মি কি হচ্ছে? একটি ইলেকট্রন কণা স্রোত। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর বলছে যে প্রদত্ত কোন যৌগটি বলছে অষ্টক সূত্র মানে না? অষ্টক সূত্র মানে কি? লিথিয়াম হাইড্রাইড LiH, তাই তো। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করে? কি তড়িৎ পরিবহন করে? কোনটা? গলিত NaCl হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম, ঠিক আছে। তারপর বলেছে যে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে কি হচ্ছে? উৎপন্ন ধরনের বর্ণ কি হয়? বর্ণ হয়ে যাচ্ছে গাঢ় নীল প্রকৃতির। বর্ণ কি হয়েছে? গাঢ় নীল প্রকৃতির, মানে অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে যে প্রদত্ত জিঙ্কের আকরিক হিসাবে জিঙ্ক প্লেটের সংকেত কি হচ্ছে? ZnS। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে প্রদত্ত কোনটি একটা অ্যালকোহল মানে কি? লাস্টে কি আসবে? OH মূলক আসবে, মানে হচ্ছে কি CH3CH2OH। এই ছিল আমাদের MCQ। তারপর আমরা দেখে নেব যে দুয়ের দিকের অ্যান্সারগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। তাহলে সেটা কি? সেটা হয়ে যাচ্ছে আমাদের কি? বায়োমাস শক্তি। তাহলে লিখে নেবে কি? লিখে নেবে বায়োমাস শক্তি। আচ্ছা,
তারপর বলেছে যে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস, তাহলে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটা গ্যাস কী হবে? কার্বন ডাইঅক্সাইড, CO2, সবাই জানি কি কার্বন ডাইঅক্সাইড। তারপর বলেছে যে কোল ব্লেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে আমাদের মিথেন। সেটা কি হয়ে যাচ্ছে? মিথেন। তারপর দেখো, তারপর বলেছে যে চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কী কী? চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কী কী হচ্ছে কি? গ্যাসের ভর আর হচ্ছে চাপ। তাহলে লিখে নেবে কি? গ্যাসের ভর ও চাপ। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, যে উষ্ণতার ক্যালভিন স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধানে সেন্টিগ্রেড স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান কি হচ্ছে? সমান বলেছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে আমাদের সত্য। ঠিক আছে। তারপর দেখো বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হয়ে যায়? 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। ঠিক আছে। তারপর বলেছে যে গলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? গলীয় দর্পণের মেরু বলতে বোঝে যে গলীয় দর্পণের যে মধ্যবিন্দু, গলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হচ্ছে যে গলীয় দর্পণের মেরু। তোমরা লিখে নেবে যে গলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হচ্ছে কি? গলীয় দর্পণের মেরু। তারপর কি বলেছে? তারপর বলেছে যে অবতল দর্পণের দুটি ব্যবহার। আমরা কি মোটর গাড়ি যে হেডলাইট, সেই মোটর গাড়ির হেডলাইটে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা কি দন্ত চিকিৎসকের জন্য কি হচ্ছে কাজে, সেখানে আমরা কি অবতল দর্পণ আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে। তারপরে কি বলেছে যে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ, আপতন কোণ দেওয়া আছে কত? 45 ডিগ্রি, আর প্রতিসরণ কোণ কত বলা আছে? 30 ডিগ্রি। ঠিক আছে। মানে এখানে I1 এর ভ্যালু বলা আছে, আর এখানে কার ভ্যালু বলা আছে? মনে করো আর এর ভ্যালু আছে। তাহলে ডেল সমান I মাইনাস আর, তাহলে কত হয়ে যাচ্ছে? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে চ্যুতি, সেই চ্যুতি কোণ কত পেয়েছি? 15 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কত? 15 ডিগ্রি। তারপর বলছে দেখো যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীতে রোধ কিভাবে পরিবর্তিত হয়? রোধ কি হচ্ছে? রোধ হচ্ছে কি? কমে যায়। কি হয়? রোধ হচ্ছে কমে যায়। ঠিক আছে। তারপর বলছে একটা অর্ধপরিবাহীর নাম লিখে নেবে, সিলিকন বা জার্মেনিয়াম, তো লিখে নেবে। ঠিক আছে। কি বললাম? সিলিকন বা জার্মেনিয়াম, যেটা দুটো বললাম দুটোর মধ্যে একটা লিখে নেবে তোমরা। ঠিক আছে। তারপর বলেছে দেখো যে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত, কোন ধরনের শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। কি হয়ে যাবে? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কি বললাম? যান্ত্রিক শক্তি কি হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তা হচ্ছে। আচ্ছা, তারপর বলছে যে নক্ষত্রের বিপুল শক্তির উৎস কি? নক্ষত্রের বিপুল শক্তির উৎস হচ্ছে কি? নিউক্লিয় সংযোজন। কি বললাম? নিউক্লিয় সংযোজন। তারপর বলেছে যে পরিবাহিতাঙ্কের এসআই একক, তাহলে পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে কি? জুল মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1 আর সেকেন্ড টু দি পাওয়ার -1। আচ্ছা, এই জুল পার সেকেন্ডটাকেই তো বলা হচ্ছে ওয়াট। তাহলে কি বললাম? ওয়াট, কেলভিন টু দি পাওয়ার -1 আর মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এরপর দেখো, আচ্ছা এখানে দেখো আচ্ছা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কি বলেছে? তার প্রথমটা কি বলেছে দেখো, প্রথমটা বলেছে যে একটি সন্ধিগত মূল্য, তাহলে একটি সন্ধিগত মূল্য কি হয়ে যাচ্ছে? আমার নিকেল হয়ে যাচ্ছে। আচ্ছা, একটি ইউরেনিয়ামের মূল্য, তাহলে এটা হয়ে যাচ্ছে বি। এটা হয়ে যাচ্ছে কত? কি প্লুটোনিয়াম, মানে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা অপশন ডি। তারপর যে থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে, কে বিজারিত করে? হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এটা হয়ে যাচ্ছে এ। আর এটা কি হচ্ছে? ধাতু সংকরে কাঁসার উপস্থিতি আমরা কি পাচ্ছি? টিনে। তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে। এরপর বলেছে যে N2 মানে নাইট্রোজেনের কিছু লুইস ডট গঠন দেখা যাচ্ছে, আমরা সবাই পারবো। তাহলে কি নাইট্রোজেন সর্বোচ্চ কত কটা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন। তাহলে এখানে দুটো আর 1 2 3, এখানে এইদিকের ক্ষেত্রে হচ্ছে 1 2 3, তাহলে এখানে 3 এর 5টা, এই 3টের সাথে 8টা নেবে, এই 8টা। আর একবার কি করবে? এটার সাথে দেন কি হয়ে যাচ্ছে? দুটো নিঃসঙ্গ ইলেকট্রন রয়ে যাচ্ছে, ত্রিবন্ধন গঠন করছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? নাইট্রোজেনের লুইস ডট গঠন। এরপর বলেছে দেখো, আচ্ছা তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ করা হয়? কি করা হয়? ডিসি প্রবাহ করা হয়। কি হয়? ডিসি। তারপর বলেছে যে জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে কি পাওয়া যায়? ক্যাথোডে আমরা পাই কি? তড়িৎ বিশ্লেষণে কি? হাইড্রোজেন। তারপর বলেছে
যে তামার চামচের ওপর রূপার প্রলেপ করতে অ্যানোড হিসেবে আমরা কাকে ব্যবহার করবো? যেটা ক্ষয়প্রাপ্ত হবে, কার প্রলেপ চাপাচ্ছি? আমরা রূপোর প্রলেপ চাপাচ্ছি, তাহলে অ্যানোড হিসেবে কাকে রাখবো? আমরা রাখবো কাকে? রূপো। অ্যানোড হিসেবে আমরা কাকে রাখি? কাকে রাখবো? রূপোকে। তারপর বলেছে সমযোজী তরল পদার্থের একটা উদাহরণ। সমযোজী তরল পদার্থের একটা কি হয়ে যাবে? জল হয়ে যাবে, H2O। তারপরে কোশ্চেন কি বলেছে দেখো, যে ফেরিক ক্লোরাইড এই জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়বে তার সংকেত আমাকে লিখতে বলছে, সেটা কি হয়ে যাবে? FeOH এর হোল 3। কি হয়ে যাবে? FeOH এর হোল 3। লাইকার অ্যামোনিয়া কাকে বলছে? লাইকার অ্যামোনিয়া বলছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলা হচ্ছে? লাইকার অ্যামোনিয়া। তো লিখে নেবে। আচ্ছা, তারপর কি বলেছে? CH3 CH2 CH3, এটা কি হয়েছে? এটার নাম কি হয়ে যাচ্ছে? প্রোপানেল। কি হয়ে যাবে? প্রোপানেল। তারপর বলেছে যে পিভিসি এর মনোমার কি হয়েছে? ভিনাইল ক্লোরাইড। কি হয়ে যাবে? ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, তারপর বলেছে যে CH3 CH2OH একটি সমবায়ের গড়ে, তাহলে সেটা আমি লিখতে পারি যে CH3 ও CH3 মানে কি হচ্ছে? ডাইমিথাইল ইথার। ঠিক আছে, তাহলে কি লিখবে? ডাইমিথাইল ইথার CH3 ও CH3। তারপর দেখো, এই ছিল আমাদের গ্রুপ বি। এরপর আমরা আলোচনা করবো যে গ্রুপ সি এর যে 3 থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে বিশ্ব উষ্ণায়ন আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হলে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? সিএফসির যে ব্যবহার, সেটা ব্যবহার আমাকে কমাতে হবে। ঠিক আছে, এছাড়াও আমরা কি এছাড়াও বলতে পারি যে বনভূমি মানে গাছ, বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। ঠিক আছে, মানে বনভূমি রক্ষা করতে হবে আমাদেরকে। তাহলে লিখে নেবে এগুলো। তারপর বলেছে দেখো, একটা ম্যাথ বলা আছে। কি বলা আছে? যে এসটিপিতে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলা হচ্ছে 52 মিটার কিউব। তাহলে এটা হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 গ্রাম Hg চাপে কি বলা আছে দেখো। তাহলে আমি প্রথমে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখি এসটিপিতে। তাহলে আমি এখানে P1 ধরে নিচ্ছি। P1 হচ্ছে কত? 76 সেমি পারস্তম্ভের চাপ, 76 সেমি Hg। আচ্ছা, V1 কি বলা আছে? V1 বলা আছে কত? 52 মিটার কিউব। আচ্ছা, P2 বলা ছিল। P2 কি বলছে? উষ্ণতা অপরিবর্তিত। আচ্ছা, যদি আমাদের উষ্ণতা অপরিবর্তিত হয় তাহলে P1 V1 কি হবে? টিটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে? বলের সূত্র P1 V1 সমান হচ্ছে P2 V2। তাহলে এখানে P2 ভ্যালু কত দেওয়া আছে? P2 ভ্যালু দেওয়া আছে 104 সেমি Hg। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে হচ্ছে V2 বের করতে হবে, তাই তো? তাহলে আমাদের সূত্র কি জানি? কি বললাম? P1 V1 সমান হচ্ছে কি? P2 V2। P1 V1 সমান হচ্ছে কি? P2 V2। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো। P1 এর ভ্যালু কত? সে হচ্ছে 76 ইন্টু V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু হচ্ছে 52 সমান P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু বলা আছে 104 ইন্টু V2। তাহলে আমাকে V2 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে V2 সমান কি হয়ে যাবে? তাহলে V2 সমান হয়ে যাচ্ছে 76 ইন্টু 52 বাই হচ্ছে 104। এটা 2 দিয়ে কেটে যাবে দেখো। আর এটা কত হয়ে যাচ্ছে? 38। তাহলে কত হচ্ছে? 38 কি হয়ে যাচ্ছে? মিটার কিউব। তাহলে আমরা কি পেয়েছি? অন্তিম চাপ কত হয়ে যাচ্ছে? 38 মিটার কিউব। এখানে আমাদের মিটার কিউব বলা ছিল, তো সেটাই হয়ে যাচ্ছে কত হবে? 38। এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা, তারপরে আরেকটা ম্যাথ বলা আছে যে 4 ATM চাপে 300 কে উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে যে ডাটাগুলো দেওয়া আছে এখানেও তাই লিখে নেবো। তাহলে পি এর ভ্যালু কত বলা আছে? পি এর ভ্যালু বলা আছে 4 ATM। ঠিক আছে, টি কত বলা আছে? 300 কে। টি বলা ছিল 300 কে। আচ্ছা, এখানে ওয়েট দেওয়া আছে। তাহলে এখানে ডাব্লিউর পরিমাণ বলা আছে। ডাব্লিউ সমান কত বলা আছে? 80 গ্রাম। আচ্ছা, আমরা জানি যে কি বলে যে হাইড্রোজেনের মোলার ভর কত? এম এর ভ্যালু কত হচ্ছে? 2। ইউনিটটা লিখছি না, ইউনিটটা তোমাদেরকে কমেন্ট বক্সে জানাবে 2 কি হয়, এটা জানাবে আমাকে। তারপর কি? তাহলে আমাদের সূত্র কি হয়েছে? যে পিভি সমান কি জানি? পিভি সমান NRT। পিভি সমান কি হয়? NRT। পিভি তাহলে আমাকে বের করতে হবে ভি এর ভ্যালু। তাহলে আচ্ছা, আমার এন সমান কি জানি? এন সমান হচ্ছে কি? W/M। এন সমান কি হচ্ছে? W/M RT। তাহলে ভি সমান কি যাচ্ছে? পিটার দিকে চলে যাচ্ছে। তাহলে W/RT বাই হচ্ছে P ইন্টু এম। তাহলে মানগুলো এবার বসিয়ে দিই। মানগুলো যদি বসিয়ে দিই, ডাব্লিউর মান কত হচ্ছে? ডাব্লিউর মান হয়ে যাচ্ছে কত? 8 ইন্টু আর এর ভ্যালু কত হচ্ছে? আর এর পরে হচ্ছে 0.082 ইন্টু টি এর ভ্যালু কত হচ্ছে? 300। পি এর ভ্যালু কত হচ্ছে? পি এর ভ্যালু বলা আছে 4 ইন্টু এম এর ভ্যালু এই যে বললাম 2। তাহলে 4 2 8, এটা কাটাকুটি হচ্ছে, কাটাকুটি করলাম, দিয়ে কাটাকুটি করলে এখানে আসবে 24.6। আশা করি এটা আসবে 24.6 লিটার। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? ভি এর যে ভ্যালু চলে আসবে কত? 24.6 লিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে কোনো উত্তল লেন্সের
কি বলছে যে কোনো উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে বোঝায়, আমাদের আলোক কেন্দ্র বলতে বোঝায় যদি কি বলছে দেখো যে আলোক রশ্মি যদি কোনো একটা সমান্তরাল একটি তলে কি বলছে আপতিত হয়ে যদি লেন্সের মধ্য দিয়ে গিয়ে অপর একটা তলের জন্য নির্গত হওয়ার সময় রশ্মিটি সমান্তরালভাবে নির্গত হলে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে কি বলা হচ্ছে তার আলোক কেন্দ্র। তোমার এখানে পাশে যে ছবিটা আছে পাশের ছবিটা সুন্দর করে আঁকবে, তাহলে 2 এ 2 মানে নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। পরে কোশ্চেন কি বলেছে, পরে কোশ্চেন এর সাথে একটা অথবা দিয়ে একটা কোশ্চেন বলেছে যে দিনের বেলায় পৃথিবী আকাশ নীল দেখায় কেন, কেন পৃথিবীর আকাশ নীল দেখায়? অন্য কিছু দেখাতে পারতো, বেগুনি, লাল, হলুদ, অনেক কিছু দেখাতে পারতো, কেন দেখায় না কেন? কি বলা আছে যে সূর্যের আলোক রশ্মি ভূপৃষ্ঠে আসার সময় অনেকটা পথ কি হচ্ছে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে গিয়ে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে থাকা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা, মানে সেই ধূলিকণা বা গ্যাসের অণুগুলি সেই সূর্যালোকের কি করে আলোকে কি হচ্ছে বিক্ষেপণ ঘটায়। কি করে বিক্ষেপণ ঘটানোর বলে আমরা কি জানি যে লাল বর্ণের যে আলো দৈর্ঘ্য মানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি হচ্ছে সব থেকে বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যা সব থেকে বেশি হয় বিক্ষেপণ তার কি হয় সব থেকে কম হয়। এই জন্য কি হচ্ছে আমাদের কি হচ্ছে লাল আলো তো সব থেকে কম হচ্ছে বিক্ষেপণ, এছাড়া আমাদের সব থেকে বিক্ষেপণ কার বেশি হচ্ছে কার নীল বা বেগুনি বর্ণের আলো কি হচ্ছে বিক্ষেপণ হচ্ছে সব থেকে বেশি, তার জন্য আমাদের আকাশকে দিনের বেলা কি দেখায় নীল দেখায়। ঠিক আছে, সুন্দর করে লেখা আছে, তোমরা এখান থেকে লিখে নেবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে দেখো যে ভাস্বর বাল্বের তুলনায় যে এলইডি বাল্বের দুটি সুবিধা আর কি, সুবিধা বলতে কি বলছে দেখো লেখা আছে ভালো সুবিধা কি বলছে যে ভাস্বর বাল্ব থেকে এলইডি বাল্বের মানে শক্তি হচ্ছে সাশ্রয়কারী, আর হচ্ছে ভাস্বর বাতিতে ব্যয়িত যে তড়িৎ শক্তির পরিমাণ তার 2% এবং এলইডিতে ব্যয়িত শক্তির পরিমাণ প্রায় 4 থেকে কত হচ্ছে 18% দৃশ্যমান আলো হচ্ছে উৎপন্ন করে। 2 নম্বর কি বলেছে দেখো যে ভাস্বর বাল্ব থেকে এলইডি জীবনকাল হচ্ছে বেশি, লিখে নেবে এখানে। তারপর কি বলেছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, আর নতুন করে কিছু বলছি না, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তোমরা সবাই জানো, এখানে লেখা আছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, আর এখানে বোঝানোর কিছু নেই, লিখবে। আচ্ছা, তারপর বলছে যে 3.5 কি বলেছে যে ক্রিপস যন্ত্রে প্রস্তুত করা হয় একটু একটা গ্যাস, ক্রিপস যন্ত্রে প্রস্তুত করা হয় কি হাইড্রোজেন সালফাইড হচ্ছে H2S। আচ্ছা, H2S গ্যাস প্রস্তুত করে। এছাড়া এখানে একটা কোশ্চেন কি বলা ছিল যে গ্যাসটি প্রস্তুত করতে বিক্রিয়া সমিত সমীকরণ, ঠিক আছে, বিক্রিয়া সমিত সমীকরণ কি হয়ে যাবে যে FeS, দেখো FeS প্লাস হচ্ছে H2SO4, এটা থেকে কি উৎপন্ন হবে, এটা থেকে উৎপন্ন হবে FeSO4 প্লাস হচ্ছে H2S। এটা ছিল আমাদের বিক্রিয়া সমিত সমীকরণ, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর বলছে যে ন্যাপথলিন আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা, একটা বলেছে গলনাঙ্ক, আর একটা কি বলেছে একটা বলা আছে জলের দ্রাব্যতা। ঠিক আছে, গলনাঙ্ক যদি বলি, আচ্ছা ন্যাপথলিনের মধ্যে কি হচ্ছে, ন্যাপথলিন হচ্ছে আমাদের সমযোজী যৌগ, আর সোডিয়াম ক্লোরাইড কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের তড়িৎজয়ী যৌগ। তাহলে ন্যাপথলিন হচ্ছে কি এর গলনাঙ্ক হচ্ছে কি হচ্ছে বেশি হবে, কার বেশি হবে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে বেশি হবে, আর হচ্ছে কি স্ফুটনাঙ্ক হচ্ছে স্ফুটনাঙ্কের বেশি হবে কার, সোডিয়াম ক্লোরাইডের। আর সমযোজী যোগ হচ্ছে ন্যাপথলিন, তাহলে তার কি হবে স্ফুটনাঙ্ক কি হচ্ছে অপেক্ষাকৃত কি হবে কম হবে। ঠিক আছে, তারপর কি বলেছে দ্রাব্যতা কি বলেছে সোডিয়াম যে ক্লোরাইড মানে NaCl যেটা সেটা জলে দ্রাব্য, আর এখানে ন্যাপথলিন কি হবে হচ্ছে জলে অদ্রাব্য। ঠিক আছে, লিখে নেবে। কি বলেছে দেখো বলেছে যে সোডিয়াম ক্লোরাইডের কি বলেছে দেখো সোডিয়াম ক্লোরাইডের আয়নীয় বন্ধন কীভাবে গঠন করে, তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, তাই তো NaCl। আচ্ছা, সোডিয়াম তার মানে সর্বোচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, একটি ইলেকট্রন থাকে, আর ক্লোরিনে কটা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5 6 7। তাহলে কি করবে এই একটা ইলেকট্রন দেবে, তার মানে ত্যাগ করবে, তার মানে কিসে পরিণত হবে সোডিয়াম Na প্লাসে পরিণত হয়ে যাচ্ছে, তাই তো সোডিয়াম Na প্লাস, আর এই একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কিসে পরিণত হচ্ছে Cl মাইনাসে পরিণত, দেন এখান থেকে কি গঠন করছে NaCl, তাই তো। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো বলেছে যে কার্বন ডাইঅক্সাইড CO2 অণু লুইস ডট গঠন, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি, তাহলে একটি কটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাই তো, তাহলে অক্সিজেন হচ্ছে কার্বন, তাহলে অক্সিজেনের সর্বোচ্চ কটা ইলেকট্রন 1 2 3 4 5 6, 6টি ইলেকট্রন। কার্বনে কটা ইলেকট্রন, 4টি ইলেকট্রন, তাহলে এখানে অক্সিজেনে কটা ইলেকট্রন সর্বোচ্চ কত 6টি ইলেকট্রন। দেন এখান থেকে কী করবে সে দুটো নিয়ে করে 8টা হবে, এখান থেকেও তাই করবে 8টিতে পরিণত হলো। এখান থেকে কী করবে তারা, এখান থেকে টোটাল কার্বন 8, তার মানে এখানে কি বন্ধন গঠিত হচ্ছে, এখানে দ্বিবন্ধন গঠিত হচ্ছে, তাই তো, তাহলে CO, দেন এখান থেকে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়ে যাচ্ছে।
ঠিক আছে, এ হলো কার্বন ডাইঅক্সাইড লুইসের গঠন। তারপরে কোশ্চেন বলেছে 3.8 যে ক্যালামাইন কোন ধাতু হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে কি জিঙ্কের, এটা কিসের হয়ে যাবে জিঙ্কের। তারপর বলেছে যে থার্মিট পদ্ধতিতে কি বলা হয়, থার্মিট পদ্ধতিতে কি বলেছে, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়, সেটা হচ্ছে ক্রোমিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ। কি বললাম, ক্রোমিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ, লিখে নেবে তো বলো তোমরা, ক্রোমিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ, সিআর আর হচ্ছে এমজি। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে একটি ইথিলিন কি হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বলবো, এই যে ইথিলিনের যে দ্রুত বিক্রিয়া হচ্ছে সেটা বলতে পারি আমরা। কি বলেছে যে ব্রোমিনকে যদি কার্বন টেট্রাক্লোরাইড বা হচ্ছে ক্লোরোফর্মে দ্রবীভূত করা হয় তখন সেটা কি হবে, ইথিলিন মানে C2H4 গ্যাস কি হয় চালনা করলে ইথিলিন ডাইব্রোমো বা 1,2-ডাইব্রোমো নামক একটা কি হচ্ছে বর্ণহীন দ্রুত যৌগ পায়। তাহলে সেটা দেখো এটা বিক্রিয়াটা হচ্ছে, এটা ব্রোমিন কি হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে ইথিলিন একটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, তার এর সাথে একটা অথবাতে কোশ্চেন ছিল যে কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায়। দেখো কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায়, বলছে যেসব গ্রুপ যৌগগুলি বলছে অণুর উপস্থিতি থেকে বলছে যৌগগুলিকে প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করা যায় তাদেরকে কি বলা হচ্ছে কার্যকরী গ্রুপ বলা হচ্ছে। উদাহরণস্বরূপ এখানে লেখা আছে, সুন্দর করে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এই ছিল আমাদের বিভাগ সি এর কোশ্চেনগুলো। এরপর আমরা আলোচনা করব যে গ্রুপ ডি এর যে কোশ্চেনগুলো। তাহলে গ্রুপ ডিতে ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, ফার্স্ট কোশ্চেন বলা আছে, বলেছে দেখো যে কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়। তার সাথে আরেকটা কোশ্চেন বলা হচ্ছে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে আচরণ করে বিচ্যুতি হওয়ার কি হচ্ছে দুটি কারণ উল্লেখ করো। তাহলে প্রথম কোশ্চেন দেখে নেবো যে মোলার আয়তন কাকে বলে, যে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের কি বলছে আয়তনকে আমরা কি বলি, মোলার আয়তন বলা হয়। ঠিক আছে, এর সাথে আজ আরেকটা কোশ্চেন বলেছিল যে বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি দুটি কারণ কি আমরা কি জানি, যে শুধুমাত্র আমরা কি জানি যে নিম্ন চাপ আর হচ্ছে উচ্চ উষ্ণতায় কি করে যে আদর্শ গ্যাস হচ্ছে কি করছে, মানে বাস্তব গ্যাসগুলি কি করছে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তার থেকে বিচ্যুতি হওয়ার দুটো কারণ, প্রথম কারণটা লিখে নেবে যে গ্যাসের অণুগুলির মধ্যে সসীম আয়তনজনিত ত্রুটি, এটা দেখো ব্যাখ্যা করা আছে, লিখে নেবে তোমরা। 2 নম্বর বলা আছে কি যে গ্যাসের আন্তঃআণবিক কি হচ্ছে আকর্ষণজনিত ত্রুটি, দুটো বলা আছে, দুটো তোমরা লিখে নেবে এখান থেকে। এরপর কি হচ্ছে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট H2SO4 প্লাস 2NaOH সমান হচ্ছে Na2SO4 প্লাস 2H2O। এখানে বলা হচ্ছে যে 49 গ্রাম H2SO4কে সম্পূর্ণ বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH প্রয়োজন। তাহলে আগে বিক্রিয়াটি লিখে নেবো। কি বলা আছে যে H2SO4 প্লাস হচ্ছে 2NaOH এটা সমান কি বলা আছে, এটা সমান বলা আছে যে Na2SO4 প্লাস হচ্ছে H2O, এটা বলা ছিল, সরি 2H2O। অলরেডি এটা ব্যালেন্স করা আছে, তাহলে এখান থেকে আমি লিখে নেবো। তাহলে হাইড্রোজেন কত হচ্ছে 1 × 2, সালফার হচ্ছে 32, অক্সিজেন কত হয়েছে 64। তাহলে এখান থেকে যোগ করবে, এখানে কত আসবে 98 গ্রাম, এটা কত আসছে 98 গ্রাম। এটা করি, এটা যদি আমরা করি তাহলে সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, এটা হচ্ছে 1, তাহলে এখান থেকে যোগ করবে ভ্যালুটা কত চলে আসবে 80 গ্রাম। আমাকে কী বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে যে 49 গ্রাম H2SO4 সম্পূর্ণ বিক্রিয়া কত গ্রাম NaOH প্রয়োজন। তাহলে আমি এখানে লিখতে পারি, আমি কি লিখতে পারি যে 98 গ্রাম H2SO4, 98 গ্রাম H2SO4কে প্রশমিত করতে কি NaOH প্রয়োজন, কত NaOH প্রয়োজন, কত প্রয়োজন, কি লিখতে পারি 80 গ্রাম। তাহলে 1 গ্রাম H2SO4কে প্রশমিত করতে NaOH প্রয়োজন কি লিখবো, তাহলে 80 বাই হচ্ছে কত 98, আর কত বলেছিল কোন কোশ্চেনে 49, তাহলে লিখে দেবো কত 49 গ্রাম। ঠিক আছে, H2SO4কে প্রশমিত করতে NaOH প্রয়োজন, কত প্রয়োজন 80 বাই 98 ইন্টু হচ্ছে 49, কাটাকুটি করবে 2 40, তার মানে অ্যান্সার কত চলে আসবে, অ্যান্সার চলে আসবে 40 গ্রাম। ঠিক আছে, অ্যান্সার কত চলে আসে, অ্যান্সার চলে আসছে 40 গ্রাম। দেখো এই ছিল। এরপরে নেক্সট কোশ্চেন কি বলেছিল, নেক্সট কোশ্চেন বলা আছে, এখানে আরেকটা ম্যাথ বলা আছে যে একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপরে আপতিত হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে মিউয়ের ভ্যালু বলা আছে 1.5। ঠিক আছে, আচ্ছা ওই মাধ্যমে যে মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বলা হয়েছে 4000 অ্যাংস্ট্রম, তাই তো, হ্যাঁ 4000 অ্যাংস্ট্রম। এবার কি বলা আছে যে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। এবার তার সাথেও একটা কোশ্চেন বের করতে বলেছে যে ওই মাধ্যমে আলোটির বেগ কত হবে। তাহলে আমি দেখে নিচ্ছি, আমরা কি জানি মিউ সমান আমরা কি জানি ল্যামডা নট বাই হচ্ছে ল্যামডা। তাহলে আমাদের মিউর ভ্যালু তো বলা ছিল, মিউর ভ্যালু কত বলা ছিল ওখানে, মিউর ভ্যালু বলা আছে দেখো
মিউর ভ্যালু কত বলা আছে, মিউর ভ্যালু বলা আছে 1.5, 1.5 সমান হচ্ছে ল্যামডা নটের ভ্যালু আমাকে বের করতে হচ্ছে, কিন্তু ল্যামডার ভ্যালু কত বলা ছিল, ল্যামডার ভ্যালু বলা ছিল যে 4000। তাহলে দেখো তাহলে ল্যামডা নট সমান কত, ল্যামডা নট সমান হয়ে যাচ্ছে 4000 ইন্টু হচ্ছে 1.5, 4000 ইন্টু হচ্ছে কত 1.5, এটা কত চলে আসবে, এটা চলে আসছে 6000 অ্যাংস্ট্রম। কত চলে আসবে, এটা অ্যান্সার পেয়ে গেলাম। আমি কী পেলাম যে বায়ু মাধ্যমে আলোটি তরঙ্গ দৈর্ঘ্য কত চলে আসছে 6000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এর সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল যে ওই মাধ্যমে আলোটির বেগ কত হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে মিউ সমান কি হয়, সি বাই ভি। মিউ সমান কি হয়, সি বাই ভি। মিউর ভ্যালু বলাই ছিল হচ্ছে কত বলা ছিল 1.5, সি এর ভ্যালু কত, আলোর বেগ কত জানি 3 × 10⁸, 3 × 10⁸, ভি এর ভ্যালু আমাকে বের করতে হবে, ওই মাধ্যমে আলোর বেগ আমাকে বের করতে হবে। তাহলে ভি সমান কত হয়ে যাবে 3 × 10⁸ বাই হচ্ছে 1.5, কাটাকুটি করে কত চলে আসবে 2, তার মানে এখানে কত চলে আসবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, 2 × 10⁸ কত আসবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে দেখো একটা প্রিজম, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজ, তারপরে প্রিজমের প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে, মানে এখানে প্রতিসারক তল বলছে, এখানে I1 এর ভ্যালু বলা আছে। তার মানে এখানে কোণ এ, যেটা কোণ এ সমান কত জানি, প্রিজমের সমবাহু ত্রিভুজ বলা আছে, তাহলে কোণ এর ভ্যালু কত হচ্ছে 60 ডিগ্রি। আর প্রতিসারক তলে কোণ আই, মানে I1 এর ভ্যালু, যে I1 এর ভ্যালু, সেই I1 এর ভ্যালু কত বলা আছে, I1 সমান কত বলা আছে, I1 সমান বলা আছে 30 ডিগ্রি। I1 সমান কত বলা আছে, I1 সমান বলা ছিল 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে এখানে বলেছে যে একটি রশ্মি যদি অন্য একটা প্রতিসারক তলে কত 50 ডিগ্রি কোণে নির্গত হয়, তার মানে এখানে I2 যে ভ্যালু সেটা কত বলা আছে, I2 ভ্যালু কত বলা আছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলেছে চ্যুতিকোণ, তার মানে কার ভ্যালু বের করতে হবে, ডেলের মান বের করতে হবে। ডেল সমান আমরা কি জানি, ডেল সমান আমরা কি জানি, ডেল সমান জানি I1 প্লাস I2 মাইনাস অফ কোণ এ, তাই তো। তাহলে I1 এর ভ্যালু কত 30 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি মাইনাস অফ কোণ এ, কোণ এর ভ্যালু কত হচ্ছে 60 ডিগ্রি। আশা করি যোগও করতে পারবে এটা। তাহলে কত হচ্ছে 75 ডিগ্রি বাই -60 ডিগ্রি সমান কত চলে আসছে 15 ডিগ্রি, মানে এখানে চ্যুতিকোণটা কত পেয়ে যাচ্ছি, চ্যুতিকোণ পেয়ে যাচ্ছি কত 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 15 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, তারপর এখানে আরেকটা কোশ্চেন বলো, পরের কোশ্চেন কি বলা আছে, পরের কোশ্চেন বলা আছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, আর এর সাথে বলেছে এর এসআই একক আর এর মাত্রা। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আমরা জানি যে হচ্ছে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের কী বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা আলফা দ্বারা চিহ্নিত করে থাকি, তাই তো। আচ্ছা, এটা কি বলেছে, এটার এসআই একক আমরা কি জানি, এসআই একক কী হবে কেলভিন টু দি পাওয়ার -1, কারণ উষ্ণতা মানে দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, সবসময় উষ্ণতা এককের উপর নির্ভর করে। তাহলে কেলভিন টু দি পাওয়ার -1, যদি বলি মাত্রা কী হয়ে যাবে থিটা টু দি পাওয়ার -1, কী হয়ে যাবে মাত্রা কী হয়ে যাবে থিটা টু দি পাওয়ার -1। আচ্ছা, তারপরে অথবা তার একটা কোশ্চেন বলা ছিল, কী কোশ্চেন বলা ছিল, তাপ পরিবাহিতা কী বিষয়ের উপর নির্ভর করে। আমাদের তাপ পরিবাহিতা কী বিষয়ের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে, বস্তু উপাদানের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, দুই পৃষ্ঠের মানে যে উষ্ণতার যে পার্থক্য তার উপর নির্ভর করে থাকে। ঠিক আছে, তাহলে যা বললাম ওগুলো তোমরা লিখে নেবে। এছাড়াও কী বলেছে যে কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের রাশিমালা নির্গত হয়। আচ্ছা, আমরা কি জানি যে কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের রাশিমালা নির্ণয়। আচ্ছা, তাপের রাশিমালা নির্ণয় তার মানে হচ্ছে আমরা কিউআইটি। তাহলে কিউআইটি সমান আমরা কি জানি, আমরা সবাই জানি কিউআইটি সমান কী হয়, কে এ θ2 - θ1 সমান বাই হচ্ছে ডি, এটা। ঠিক আছে, আচ্ছা, এর থেকে আমাকে বের করতে বলেছিল যে ওই সমীকরণ থেকে তাপীয় রোধ বলতে কি, তাহলে কিউআইটি সমান কি হয়, কিউআইটি সমান তাপীয় রোধ যদি বলি θ2 - θ1 বাই হচ্ছে কি ডি, এই কে এটা যদি নিচে চলে আসে তাহলে তার ভ্যালু কত চলে আসবে ডি বাই কে। এই যে ডি বাই কে এ, এটাকেই কি বলা হয়, এটাকেই বলা হয় কি আর এইচ, এটাকে কি বলা হয় আর এইচ বা আর বলতে পারো। তাহলে এই যে ভ্যালুটা এটা কি হচ্ছে তাপীয় রোধটা কি হয়ে যাচ্ছে, আর সমান হচ্ছে যাচ্ছে কি ডি বাই কে এ। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন কি বলেছে যে উত্তর লেন্সের সাহায্যে কীভাবে আমরা সমশীর্ষ বিবরিত প্রতিবিম্ব গঠন করব। আচ্ছা, আমরা সবাই জানি যে উত্তর লেন্সের সাহায্যে সমশীর্ষ বিবর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বইতে অলরেডি রয়েছে। তো তাও বলে দিচ্ছি, কোনো বস্তুকে আমরা যদি ফোকাসের থেকে খুবই কম দূরত্বে রাখি তাহলে আমরা কী পাবো, আমরা সমশীর্ষ এবং কী হচ্ছে বিবরিত এবং আমরা অসৎ প্রতিবিম্ব আমরা এখানে গঠিত পাওয়া যায়। আশা করি সবাই পারবে, উত্তরটা লিখে নেবে। ঠিক আছে, এরপরে কি বলেছে যে দীর্ঘ দৃষ্টি ত্রুটি কাকে বলে। আচ্ছা, দীর্ঘ দৃষ্টি বলতে কি, যার যে দূরের দৃষ্টিটা যার ঠিকঠাক থাকে এবং কাছের দৃষ্টিটা হচ্ছে কি ব্যাহত হয়, তো সেই সব ক্ষেত্রে সেই ত্রুটিপূর্ণ ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি দীর্ঘ দৃষ্টি বলে থাকি। এছাড়াও বলা আছে যে কোন ধরনের
সাহায্যে আমরা এই প্রকার প্রতিকার করতে পারি। কি আমরা কি লেন্স ব্যবহার করি? আমরা উত্তর লেন্স ব্যবহার করে থাকি। দীর্ঘ দৃষ্টি ত্রুটি করার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করে থাকি? আমরা উত্তর লেন্স ব্যবহার করে থাকি, ঠিক আছে। তারপরে আচ্ছা একটা ম্যাথ বলা আছে, কি বলা আছে? একটা ম্যাথ বলা আছে 220 ভোল্ট আর হচ্ছে 100 ওয়াট রেটিং একটি বাল্বের রোধ বের করতে বলা ছিল। আচ্ছা রোধ বের করতে বলা আছে এবং ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করতে বলা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আর সমান কি হচ্ছে? আর সমান আমরা জানি ভি স্কোয়ার বাই পি। আর সমান কি জানি? ভি স্কোয়ার বাই পি। আর ভি স্কোয়ার, ভি এর ভ্যালু আমরা বলা আছে কত? 220। তাহলে 220 ইন্টু 220 বাই হচ্ছে কত? 100। দুটো জিরো কেটে যাবে, তাহলে এটা কত চলে আসবে? এটা চলে আসবে 484 এত ওহম, ঠিক আছে। তাহলে আর এর মান আমি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে? এখান থেকে আমাকে বের করতে বলেছিল যে প্রবাহ মাত্রা আয়। তাহলে কি জানি? বি সমান কি হয়? আই আর। তাহলে আমাকে আই সমান কি পাবো? আই সমান ভি বাই আর। ভি এর ভ্যালু আমরা জানি কত? জানি ভি এর ভ্যালু তো অলরেডি দেওয়া আছে 220। আর এর ভ্যালু এখান থেকে পেয়েছি, দেখো কত পেয়েছি? 884। আচ্ছা এটা একটু 10, এটা কত হয়ে যাচ্ছে? 22। তাহলে কত হচ্ছে? 10/22 কাটাকুটি করবে, এই ভ্যালুটা চলে আসছে কত? এই মানটা চলে আসবে 0.45 অ্যাম্পিয়ার। কত চলে আসবে? 0.45 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন, এর সাথে অথবা একটা কোশ্চেন বলছি, ওহমের সূত্রটা বিবৃত করো। সবাই পারবে ওহমের সূত্র, আর নতুন কিছু বলার কিছু নেই আমার, তোমরা লিখে নেবে ওহমের সূত্র, ঠিক আছে। আচ্ছা এর সাথে আরেকটা ম্যাথ বলা ছিল, দেখো ম্যাথটা এখানে কি বলা আছে যে কোনো পরিবাহী দুই প্রান্তের 20 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়, ঠিক আছে। রোধ কত হবে? মানে এখানে ভি এর ভ্যালু কত বলা আছে? ভি এর ভ্যালু বলা আছে 20 ভোল্ট। আচ্ছা আয়ের ভ্যালু কত বলা আছে? আয়ের ভ্যালু বলা আছে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমাকে এখানে বের করতে হবে আর এর মান কত হবে। এটা আমি আর করছি না, এটা আমি একদমই করছি না, কারণ তোমরা সবাই যেন ওহমের সূত্র থেকে ভি সমান আই আর, তো সেখান থেকে নিশ্চয়ই আর এর মান বের করতে পারবে। তোমরা আর এর মান বের করে অবশ্যই কমেন্টে এখানে আনসারটা জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে তড়িৎ ঋণাত্মকতার কি বলেছে দেখো, যে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা লেখো। আর বলেছে আচ্ছা আগে দেখি তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা কি বলছে। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা আমরা যদি জানি যে যোগের অণুর মধ্যে যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু কি বলেছে, যে ওই সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসে আকর্ষণ করার যে ক্ষমতা তাকেই কি বলা হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। লিখে নেবে এটা। তারপর এর সাথে একটা কোশ্চেন বলেছে যে পর্যায় সারণীতে একেই পর্যায় বরাবর আমরা যদি বাম দিক থেকে ডান দিকে, মানে আমরা কি বললাম বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, ঠিক আছে। যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি পরিবর্তন হয়? তাহলে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব কি হয়? তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বৃদ্ধি পেতে থাকে। তো কি হয় অপরটা কি, মানে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি হয় মানে কি তড়িৎ ধনাত্মকতা কমতে থাকে। কি বললাম আমি আরেকবার বলে দিচ্ছি, কি বললাম, যে আমরা যখন একই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব তখন কি হয়? তড়িৎ ঋণাত্মকতা কি হয়? আমাদের বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে, কথা অর্থ হচ্ছে তড়িৎ ধনাত্মকতা কি হবে? হ্রাস পাবে। আচ্ছা এর সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল যে একই শ্রেণী বরাবর আমরা যদি উপর থেকে নিচে, এরপর কি বলা হচ্ছে উপর থেকে যত নিচে নামতে থাকবো তত কি হবে? তোর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধে কি পরিবর্তন ঘটে? পারমাণবিক ব্যাসার্ধে কি, উপর থেকে যত নিচের দিকে নামবো পারমাণবিক ব্যাসার্ধ তত কি হতে থাকে? বৃদ্ধি পেয়ে থাকে, মানে আকার তত কি হতে থাকে? বড় হতে থাকে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে বৃদ্ধি। এটা কি হয়? বৃদ্ধি হবে। আর এটাও কি হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে? বৃদ্ধি পাবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, লিখে নেবে তোমরা। আচ্ছা তার সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল, কি কোশ্চেন বলা আছে দেখো, অথবা একটা কোশ্চেন বলা আছে, অথবা কোশ্চেন বলা আছে যে হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 1 আর গ্রুপ 17 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবারই দেখছো, মানে প্রতিটা সেটেই আসছে, ডাব্লিউবিটি এছাড়াও আগে করেছি। গ্রুপ ওয়ানের মতো কি ক্ষার ধাতুগুলো থাকে? ক্ষার ধাতু নেই, এদের যোজ্যতা কত? এক হয় হাইড্রোজেনের। আচ্ছা এছাড়াও আমরা কি জানি গ্রুপ 7 হ্যালোজেন মৌলের নেই যে যোজ্যতা এক হয়, বইয়ে সুন্দর করে রয়েছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা এছাড়া কি বলেছে যে আধুনিক পর্যায় সূত্র লেখো। আধুনিক পর্যায় সূত্র আমরা জানি কি, আধুনিক পর্যায় এই যে লেখা আছে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কের বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে? পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আচ্ছা হেবার পদ্ধতি অ্যামোনিয়া শিল্প উৎপাদনের যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটে সেটি সমীকরণটি লেখো, ঠিক আছে। এই শর্তগুলি লিখতে বলেছে, ঠিক আছে, শর্তগুলি লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে হেবার পদ্ধতিতে আমাদের প্রয়োজনীয় যে রাসায়নিক দ্রব্যগুলি প্রস্তুত কি করে? একটা বিশুদ্ধ ও হচ্ছে শুষ্ক নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাসের অনুপাতকে কত অনুপাতে নেওয়া হচ্ছে? 1:3 অনুপাতে, ঠিক আছে। কত অনুপাতে নেওয়া হচ্ছে? 1:3 অনুপাতে। 1:3 অনুপাতে নিয়ে এক্ষেত্রে কি হচ্ছে? নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করা হচ্ছে, ফলে কি হচ্ছে? তরল বায়ু হচ্ছে আংশিক পাতন দ্বারা কি হচ্ছে? H2 গ্যাস উৎপন্ন হচ্ছে
এবং যেটাকে H2 গ্যাস করা হয় যেটাকে ওয়াটার গ্যাস থাকে, ঠিক আছে। এবার 2 নম্বর বলছে যে বিক্রিয়ার শর্ত সহ সমীকরণ লেখা আছে যে 1 আয়তন নাইট্রোজেন আর হচ্ছে কত 1:3 বলা ছিল, তাহলে 3 আয়তন বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের শুষ্ক মিশ্রণকে আমরা কী করছি 200 বায়ুমণ্ডলীয় চাপে বা 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী করি যে সর্বোত্তম উষ্ণতায় সূক্ষ্ম লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতি বা মলিবডেনাম এমও বা হচ্ছে K2O ও হচ্ছে 3Al2O3, ঠিক আছে। উদ্দীপকের উপস্থিতি আমরা যদি চালনা করি তখন আমরা কী করি হেবার পদ্ধতিতে আমরা কী করছি অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়, ঠিক আছে। এখানে বিক্রিয়াটা লেখা আছে, বিক্রিয়াটা তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে যে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত করতে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড সংগৃহীত বিক্রিয়াটি লেখো। আচ্ছা, ক্যাথোড সংগৃহীত বিক্রিয়া, তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা তাহলে এখানে লিখে দিয়েছে ক্যাথোডের বিক্রিয়া শুধুমাত্র ক্যাথোডের বিক্রিয়াটা কী হচ্ছে H+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ ঘটছে, দিয়ে হাইড্রোজেন এইচে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর সাথেও কী বলা ছিল, এর সাথে বলা ছিল যে তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করার কারণ কি। এই যে লেখা আছে অম্লায়িত জল ব্যবহার করার কারণ হচ্ছে কি যে বিশুদ্ধ জল হচ্ছে অতি মৃদু, কি জানি বিশুদ্ধ জল হচ্ছে অতি মৃদু হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদার্থ, কিন্তু এই বিশুদ্ধ জলের সাথে আমরা যদি আয়নীয় মাত্রা আমরা যদি খুবই হচ্ছে কম, এর জন্য আমরা কি করি H+ আর OH- আয়নের গাঢ়ত্ব খুবই কম হয় এবং জলে হচ্ছে তড়িৎ হচ্ছে কুপরিবাহী হয়। এই জন্য যে জলে আমরা যদি সামান্য পরিমাণে অ্যাসিড মনে করি H2SO4 যদি যোগ করা হয় তাহলে কী হচ্ছে জলের বিয়োজনের মাত্রা বহুগুণে কী হচ্ছে বেড়ে যায়, ফলে কী হচ্ছে প্রচুর পরিমাণে H+ আর OH- আয়ন উৎপন্ন হয় এবং এর ফলে হচ্ছে অ্যাসিডযুক্ত জল কী হচ্ছে তড়িতের হচ্ছে সুপরিবাহী হয়ে ওঠার কারণ হচ্ছে। কী বললাম আশা করি বোঝা গেছে। তাহলে কেন ব্যবহার করি লেখা আছে এখানে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন এখানে অথবা আরেকটা কোশ্চেন বলেছিল যে Cu ইলেকট্রন ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। ক্যাথোড বিক্রিয়া আর বলেছে আর কি বলেছে অ্যানোড বিক্রিয়া, ঠিক আছে। ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া। দেখো ক্যাথোড বিক্রিয়া যদি বলি ক্যাথোড বিক্রিয়া কি হচ্ছে কপার Cu2+ এটার সাথে দুটো ইলেকট্রন নিয়ে করে সেটা কি হচ্ছে কপারে পরিণত হয় ক্যাথোডে আমরা কি জমা হতে থাকে। এই অ্যানোড কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয় মানে Cu থেকে দুটো ইলেকট্রন কী করবে ত্যাগ করবে মানে Cu2+ পরিণত হবে, ঠিক আছে। তারপর এর সাথে একটা কোশ্চেন বলেছিল কি বলেছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার পদের অ্যানোড হিসেবে কি ব্যবহার হয়। অ্যানোড হিসেবে আমরা কী ব্যবহার করি বিস্টার কপারের মোটা পাত, কি বললাম বিস্টার কপারের মোটা পাত বা দণ্ড বলতে পারি, ঠিক আছে। তাহলে কি ব্যবহার করি বিস্টার কপারের মোটা পাত বা দণ্ড। আচ্ছা, পর নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলেছে যে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া শর্ত সহ সমীকরণ লেখো। আচ্ছা, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া আমরা ইথিলিনকে যদি উচ্চ চাপে কত হচ্ছে 1500 থেকে 2000 কি বললাম 1500 থেকে 2000 ATM চাপে আমরা যদি অক্সিজেন বা হচ্ছে পারঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত হয়ে তাহলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট উচ্চ ভর সম্পন্ন কি হচ্ছে কঠিন পদার্থের ইথিলিন বা হচ্ছে পলিথিনে পরিণত হয়। এই বিক্রিয়াটায় কি হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন। এখানে বিক্রিয়াটা লেখা আছে, বিক্রিয়াটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। এর সাথে একটা কি বলেছিল যে CH3, আচ্ছা একটা IUPAC নামকরণ বলা ছিল যে CH3 CH2 আর একটা ডবল বন্ড CH2। আচ্ছা এটা 1 2 3 4, আচ্ছা 4 থাকলে কি হয় 4 থাকলে হয় বিউট, দ্বিবন্ধন দ্বারা যুক্ত তাহলে হচ্ছে বিউট 1 ইন, তাহলে কি হয়ে যাচ্ছে বিউট 1 ইন। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো এর সাথে একটা অথবা একটা কোশ্চেন বলছে যে জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে, তার উদাহরণ দিতে বলেছে, ঠিক আছে। জৈব অভঙ্গুর পলিমার বলছে যেসব পলিমার বলছে প্রাকৃতিক পরিবেশে ওর উপস্থিতিতে বিভিন্ন অণুজীব দ্বারা কি হচ্ছে সরল যোগের অণুতে হচ্ছে বিশ্লিষ্ট হয় না, কি বললাম বিশ্লিষ্ট হয় না, তাদেরকে কি বলা হচ্ছে জৈব অবিশ্লেষ্য পলিমার বা হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার বলা হয়। এখানে উদাহরণ বলা হচ্ছে যেমন উদাহরণ হচ্ছে পলিথিন PVC এসব। আচ্ছা এছাড়া বলা হচ্ছে এর ক্ষতিকর প্রভাব আর হচ্ছে প্রতিকারের উপায়, এটা আর বললাম না, বইয়ে রয়েছে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এই ছিল আজকে তাহলে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে প্রথম স্কুলটা তার সম্পূর্ণ সমাধান। তো তোমরা ভিডিওটা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগেছে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো থ্যাংক ইউ, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।